নমস্কার বন্ধুরা, ট্রাভেল ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম। দেখতে পাচ্ছ আমি এখন আছি মাঝদিয়া রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং হিস্টোরিক্যাল একটি প্লেস পশ্চিমবাংলার। হিস্টোরিক্যাল কারণ মহারাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি বিজড়িত অনেক কিছুই এই শহরে বিদ্যমান আছে। আর গুরুত্বপূর্ণ কারণ ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এই স্টেশনের উপর দিয়েই কিন্তু যেতে থাকে। এখানে প্রচুর আমবাগান থাকার পাশাপাশি এখানকার আমের রয়েছে পুরো বাংলা জোড়া খ্যাতি। আবার ইছামতি এবং চুনি নদীর উৎসমুখ কিন্তু এখানকার যে মাথাভাঙা নদী আছে সেই মাথাভাঙা নদী থেকেই। আরেকটি বিষয় হচ্ছে, তোমরা মাঝদিয়া অর্থাৎ শিবনিবাস ঘুরতে আসলে প্রত্যেকে ওই রাজেশ্বর মন্দির এবং রামসীতা মন্দির দুটি, মানে এই তিনটি মন্দিরই তোমরা ঘুরে দেখে চলে যাও। কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের বানানো 108টি মন্দিরের মধ্যে এখানে কিন্তু আরও একটি মন্দির অর্থাৎ টোটাল 4টি মন্দির অবশিষ্ট। তো 4 নম্বর মন্দিরের ব্যাপারে তোমরা অনেকেই হয়তো জানো না, সেই মন্দিরটি আমি তোমাদেরকে দেখাবো আজকে। এছাড়া মহারাজা কৃষ্ণচন্দ্র যে রাজবাড়িতে বসবাস করতেন সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ যেটা এখানে আছে সেটা এই শিবনিবাসের মন্দিরগুলির পাশেই আছে, সেটাও তোমরা অনেকে জানো না। সেই স্থানটিও আজকে আমি তোমাদেরকে দর্শন করাবো। স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনাদের নজর পড়বে এখানকার ফল এবং সবজি ব্যবসায়ীদের বিশেষ উৎসাহিকতা, বিশেষ করে আম এবং লিচুর সময়ে। এছাড়া স্টেশনের বাইরে এখানে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সমস্ত কিছু রয়েছে, সেগুলি মারফত আপনারা বিভিন্ন স্থানে এখান থেকে যেতে পারেন। এখান থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর বাস পরিষেবা রয়েছে। তো আজকে আমি এই মাঝদিয়া শহরের যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলির নাম বললাম সেই সমস্ত স্থানগুলি তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। স্টেশনের বাইরে এখানে রয়েছে অটো এবং টোটোর সুবন্দোবস্ত, আপনারা চাইলে একদিনের জন্য এখান থেকে ভাড়া করে নিতে পারেন। তবে আমার কাছে যেহেতু সাইকেল রয়েছে তাই আমার কোনো গাড়ি ভাড়া করা লাগবে না। তবে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি, আপনারা যদি শিবনিবাসে যেতে চান এখান থেকে, তাহলে ওই টোটোই 15 থেকে 20 টাকা মতো ভাড়া নেবে এবং টোটো রিজার্ভ করে গেলে পরে 100 টাকার মতো ভাড়া পড়বে। বন্ধুরা, বর্তমানে আমি যে স্থান দিয়ে হেঁটে চলেছি এটি হচ্ছে মাঝদিয়ার কৃষক বাজার। প্রতি মঙ্গলবারে এখানে কিন্তু বিরাট বড় হাট বসে, বিরাট বড় বাজার বসে। তো যারা শপিং করতে ভালোবাসে তারা এই স্থানে মঙ্গলবারের দিন এসে শপিং করতে পারো, বা ঘুরতে আসলে যদি মঙ্গলবারের দিন আসো মাঝদিয়া ঘুরতে তাহলে এখানে বাজার করতে পারো। সমস্ত রকম কিছু পাওয়া যায়, জামা কাপড় থেকে ফল সবজি যাবতীয় যা যা লাগবে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আজকে যেহেতু শুক্রবার স্বভাবতই এখানে হাট বন্ধ আছে। আমি এখন বর্তমানে যে রাস্তা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শিবনিবাস মন্দির রোড। আমার পেছনে রয়েছে মাঝদিয়া থেকে কৃষ্ণনগরগামী রাস্তা। আমার বাঁ দিকের মাঝদিয়া থেকে এলাম, আমার এই ডান দিকে চলে গেছে কৃষ্ণনগর। বাসে বা টোটোতে করে এলে আপনাদেরকে এই শিবনিবাস মন্দির রোডের হসপিটাল মোড়েই আপনাদেরকে নামিয়ে দেবে। তারপরে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে সামনের রাস্তা শেষ, এখানে চুনি নদী রয়েছে, আর এই চুনি নদী আমাদের পার করতে হবে একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে। ভেঙে গেছে পুরো। তো এই সাঁকোটি পার করার জন্য সাইকেল এবং আমাকে নিয়ে টোটাল 3 টাকা ভাড়া নিল। এই 3 টাকা মূল্য দিয়েই সাঁকোটা পার করতে হয়। এই সাঁকোটা প্রায় 24-25 বছরের উপরে এইভাবেই রয়েছে। আর ওপাশে এই নদীটাকে পার করার জন্য একটি বড় পুলও আছে, কিন্তু বেশিরভাগ মানুষ এই সাঁকোটাকে এখানে ব্যবহার করে থাকে। বেশ ইন্টারেস্টিং এবং তার সাথে সাথে ডেঞ্জারাসও বটে। দেখতে পারলে একটুখানি একটা বাইক গেল কেমনভাবে। আজ থেকে 30-35 বছর আগে এই সামান্য সাঁকোটাও কিন্তু এখানে ছিল না। তখন নদী পারাপার করতো স্থানীয় মানুষ নৌকার মাধ্যমে। জানা যায় এই নদী তখন আরও চড়া ছিল এবং গ্রামের সমস্ত মানুষকে পরিবহন করার জন্য ছিল বিরাট বিরাট নৌকা। আর সে সময়কার খরস্রোতা চুনি জলে নাকি সেই সমস্ত নৌকা ডুবে যেত। আজও মাঝদিয়া শিবনিবাসে গেলে সেই সমস্ত নৌকা নিদর্শন দেখতে পাওয়া যায়। মজার ব্যাপার হলো আজ কিন্তু সেই তেজওয়ালা চুনির এতটুকু তেজও অবশিষ্ট নেই। আর তাই নদীর উপর দিয়ে আজ নির্মাণ হয়েছে বাঁশের সাঁকো। এটি প্রধানত শিবনিবাসের চূর্ণি। এপারে আমি দাঁড়িয়ে আছি শিবনিবাসে, আর ওপারে হচ্ছে কৃষ্ণগঞ্জ। এই শিবনিবাসের চূর্ণি এবং আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে কিন্তু একটি সুন্দর ইতিহাস আছে। চলুন এবার সেই গল্পটা শুনে আসা যাক। 17 শতকের মাঝামাঝি কোনো এক সময় কৃষ্ণনগরের বুকে সে সময় বর্গী আক্রমণ শুরু হয়। এরই মধ্যে গোদের উপর বিস্ফোরণের মতন তার এলাকায় নরসদ খাঁ নামে এক দুর্দর্শ ডাকাত ঘাঁটি গাড়ে। তখন কৃষ্ণচন্দ্র ওই ডাকাতকে দমন করার উদ্দেশ্যে মাঝদিয়ার এক গৈরনে রাতের বেলা এসে ঘাঁটি গাড়ে। সকালে বনের মধ্যে এক নদীতে হাত মুখ ধুতে গেলে বিশাল আকৃতির রুই মাছ জল থেকে লাফিয়ে রাজার পায়ের কাছে চলে আসে। তা দেখে রাজার এক আত্মীয় কৃষ্ণরাম রাজাকে বলে স্থানটি অত্যন্ত মনোরম এবং রাজভোগ্য সামগ্রী নিজে থেকে রাজার পায়ের কাছে এসে হাজির হয়েছে। এই কথা রাজার মনে ধরে এবং রাজার স্থানটি পছন্দ হয় তিনি সিদ্ধান্ত নেন বর্গী হানা থেকে রক্ষা পেতে এখানে তিনি তার রাজধানী স্থানান্তরিত করবেন। এরপর সেই নরসদ খাঁ ডাকাতকে দমন করে এখানে তিনি নির্মাণ করান এক বিরাট রাজপ্রাসাদ এবং তার সাথে 108টি মন্দির, যার মধ্যে বেশিরভাগই ছিল শিব মন্দির। কেউ কেউ বলে থাকেন তিনি নাকি স্বপ্নাদিষ্ট হয়ে এই 108 মন্দিরের এখানে নির্মাণ করিয়েছিলেন। প্রাচীন হলেও সে সময়কার প্রচলিত পোড়ামাটির ছোঁয়া কিন্তু এই মন্দিরগুলিতে দেখা যায় না। আসলে তিনি স্থানটিকে বাংলার কাশী হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, সেজন্য তিনি এখানে নির্মাণ করান এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি সেই শিবনিবাস মন্দির চত্বরে। এই যে দুটো শিব মন্দির রয়েছে, এই দুটোই হচ্ছে সেই রাজা মহারাজা কৃষ্ণচন্দ্রের বানানো মন্দির। এখানে এরকম করে টোটাল 108টি মন্দির ছিল। এই দুটি শিব মন্দিরের পাশাপাশি ওইখানে রয়েছে একটি রাম সীতা মন্দির এবং আরও কিছুটা ওই পাশের দিকে আরও একটি মন্দির রয়েছে, যেটির ব্যাপারে অনেকেই জানে না। সেই মন্দিরটিও আমি তোমাদেরকে দেখাবো। এখানকার অনুষ্ঠানের ব্যাপারে যদি বলি তাহলে ভীম একাদশী এবং যে শিবরাত্রি আছে সেই সময় কিন্তু এখানে প্রচুর বড় অনুষ্ঠান হয়ে থাকে। ভীম একাদশীতে তো এখানে বিরাট বড় মেলা বসে, সেই সময় আপনারা আসতে পারলে এখানকার প্রধান দৃশ্য, প্রধান অনুষ্ঠান দেখতে পারবেন। আর এই যে মন্দির দুটোর পাশে এখানে রয়েছে রথ। এই রথটা বুঝতে পারছো কখন ব্যবহার করা হয়। প্রতিটি মন্দিরের মতো এখানেও ফটো তোলা বারণ, তবে রাজরাজেশ্বর মন্দিরের যে শিবলিঙ্গর যে ফটো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট রাম সীতা মন্দিরের ফটো স্ট্রিক্টলি মানে করাই যাবে না। তো ওটা আসলে একটি কষ্টি পাথরের মূর্তি। তো শিবনিবাসের মন্দির দুটো এবং রাম সীতা মন্দিরটি আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো আমি তোমাদেরকে সেই ভবনটি দেখাবো যেই ভবনে মহারাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসে বসবাস করতেন। সেই ভবনের ধ্বংসাবশেষ তোমাদেরকে এখন আমি দেখাবো, যেটা আজ পর্যন্ত আমার মনে হয় খুব কম ইউটিউবারই দেখিয়েছে। এই যে শিবনিবাসের যে মন্দির দুটি তোমরা দেখছো, এই মন্দিরের পেছনের ওই পাশে কিন্তু রয়েছে একটি রাস্তা। ওই রাস্তা দিয়ে এই বরাবর চলে গেলে একটু ভিতরের দিকে জঙ্গল মতো পড়বে, ওই জঙ্গলের মাঝখানে কিন্তু সেই ভবনটি আছে, সেই ধ্বংসাবশেষ আছে। আমি এখন সেখানে যাব। তো বন্ধুরা এই যে আমার পাশে যে ভগ্নাবশেষ তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই মহারাজা কৃষ্ণচন্দ্রের শিবনিবাসের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, যেটি শিবনিবাসে ভ্রমণকারী প্রত্যেক ইউটিউবার দেখায় না। আমি তোমাদের যেমন লোকেশন দেখালাম ওই রকম লোকেশন ধরে এখানে এসে ঘুরে যেতেই পারো, একদম মন্দিরের পাশেই। আর এই হচ্ছে কৃষ্ণচন্দ্রের বাড়ির মেন গেট, বা কোনো সাইডে কোনো গেট হবে। কত চওড়া দেখো, কতটা, বোধহয় 10-25 ইঞ্চি চওড়া দেওয়াল। এই জায়গাটায় ধ্বংসাবশেষ ছাড়া তেমন কিছুই নেই, শুধুমাত্র কৃষ্ণচন্দ্রের একটু স্মৃতিচারণা করা। দেখো শিবনিবাসের মন্দির দুটি থেকে 4 নম্বর মন্দিরটি আমি তোমাদের দেখাবো বলেছিলাম, সেদিকেই যাচ্ছিলাম। আর রাস্তায় পড়লো এই তুলসী মঞ্চটা, এটিও কিন্তু সেই আমলেরই। এখানকার যে ইট বা টাইলস সেগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এটিও সেই সময়কারই। আর ঠিক তার অপোজিটেই এইখানে যে পুরনো বাড়িটি রয়েছে, তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, একদম সেই সময়কার বাড়ি। তবে দেখে মনে হচ্ছে এখনও এই বাড়িতে লোকজন থাকে, তো ভিতরে প্রবেশ করতে যাব না আমি। বাপরে কি সাহস! আমার এই পাশে যে পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটিতেও কিন্তু রাজকীয়তার ছোঁয়া আছে। যেমন ওই পজিশনে রয়েছে একটি ঘাট, সেই ঘাটটি যদিও ভেঙে গেছে, কিন্তু এখানকার এই ঘাটের ইটগুলিও সেই আমলের ইট। খুঁজতে খুঁজতে চলে এসেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই 4 নম্বর মন্দিরের কাছে। এই মন্দিরটিকে আপনি গুগলে জমিদারপাড়ার টেম্পল অফ শিবা নামে দেখতে পারবেন। আর এই মন্দিরটি হচ্ছে সংস্কার করা মন্দির, ওই বাকি মন্দিরগুলির মতনই। এখানেও পাশে রয়েছে বেশ কিছু পুরাতন বাড়ি, যেখানে আজও বসবাস করা হয়। সত্যি কথা বলতে কি, মহারাজা কৃষ্ণচন্দ্র এই স্থানটিকে বাংলার কাশী হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন এবং সেই কাজে তিনি অনেকটা সফলও হয়েছিলেন। কিন্তু যদি মন্দিরগুলি আজ থাকতো, মানে 108টি মন্দিরই থাকতো, তাহলে সত্যি সত্যি হয়তো একটি বিশাল তীর্থস্থান হতো। তো শিবনিবাসের মন্দিরগুলি ঘোরার কার্যক্রম আমাদের সম্পন্ন হয়ে গেল। এবার আমি যাব মাঝদিয়ার সেই স্থানে, যেখান থেকে মাথাভাঙা নদী দুটি নামে, অর্থাৎ ইসামতি এবং চুনি নামে বিভক্ত হয়ে দুদিকে প্রবাহিত হয়ে গেছে। তো বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছ আমি যে স্থানের উপর দিয়ে চলেছি, এটি কিন্তু ইসামতি নদী। আমার পিছনের এই যে সাঁকোটা তোমরা দেখতে পাচ্ছ, যখন এই নদীতে জল ছিল তখন এই সাঁকোটার উপর দিয়েই নদীটা পারাপার করা হতো। আর এখন নদী শুকিয়ে যাওয়ায় নদী গর্ভের উপর দিয়েই পারাপার চলে, এখন নদীতে আর কোনো জল নেই। এই হচ্ছে নদীর বর্তমান অবস্থা। আর সামনে ওই পজিশনতে চলে গেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী লাইন। আর এই রেল লাইনটার ওই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই পজিশনে কিন্তু মাথাভাঙা নদী এই স্থান থেকে দুভাগে বিভক্ত হয়ে
এই যে যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইছামতি নামে, আর ওপাশে চলে গেছে চুন্নি নামে আরেকটি নদী। তো আমরা এখন সেই উৎসমুখেই যাবো। আমার পিছনে এই যে তোমরা রেল লাইনটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শিয়ালদা থেকে গেদের মধ্যে চলাচলকারী ট্রেন লাইনের অংশ। আর এই পাশে আছে মাঝদিয়া রেল স্টেশন। আর এখন আমি যে স্থান দিয়ে হেঁটে চলেছি এটিও কিন্তু সেই ইছামতি নদীরই অংশ। আর দেখতে পাচ্ছ পুরো জমিটা যেহেতু কোথাও জল নেই, তো এখন জমিটাকে চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। সামনে ওখানে যে ইছামতি নদীর উৎসমুখ আছে, চুনি নদীরও উৎসমুখ ওখানেই, ওই পজিশনটায় আমি এখন যাব। তো বন্ধুরা আমার পিছনে এই পজিশনে দেখতে পাচ্ছ মাথাভাঙা নদী, আর এইদিকে চলে গেছে মাথাভাঙা চুনি নামে। আর এই যে শুকনো অংশটা দেখছো এটাই কিন্তু চলে গেছে ইছামতি নামে, মানে সুন্দরবনের দিকে। তো ইছামতি তো পুরো শুকিয়ে গেছে, চুন্নিতে সামান্য কিছু জল আছে, মাথাভাঙাতে যেটুকু আছে সেটুকু চুন্নি বহন করছে। আর ইছামতি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। ইছামতির পুরো জমিটাই এখন কিন্তু চাষবাসের কাজে ব্যবহার করা হয়। তো এটি কিন্তু ইছামতি এবং চুন্নি নদীর উৎসমুখ মাথাভাঙা নদী থেকে যার সৃষ্টি হয়েছে। আজকে একটা বিরাট লোচা হয়ে গেল এখানে। স্কুল কলেজ হসপিটাল যেখানে যাচ্ছি সেখানে দেখছি পুলিশ দাঁড়িয়ে আছে, কোথাও শ্যুট আর করতে পারছি না। কারণ শ্যুট করতে গেলে তো যেহেতু সামনে ইলেকশন, সন্দেহ করবে কেন শ্যুট করছে। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি মাঝদিয়ার একটা আম বাগানে। এই যে দেখতে পাচ্ছ আমার চারিদিকে শুধু আমের গাছ, আর এই আমের গাছটাতেও কিছু না হলে অন্ততপক্ষে 30-40টা আম গাছ আছে। এবং সেই আম গাছে এবছর যেহেতু আম অনেক কম, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, আম প্রায় হয়নি বললেই চলে। অল্প কিছু সংখ্যক আম দেখা যাচ্ছে। আর এই দেখো এইভাবেই ছাউনি বানিয়ে এর নিচেই বসে বসে পাহারা দেওয়া হয়। এবার যেহেতু আমের ফলন হয়নি তো বুঝতেই পারছো, মানে পাহারাতে অতটা বেশি জোরদার নেই, সেই জন্যই হয়তো ঘুরতে পারছি। যদি আম সেভাবে হতো তাহলে কিন্তু এই বাগানে ঢুকতে দিত না। তো জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে মাঝদিয়ার আম বাগান কেমন হয়, চারিদিকে শুধু আম গাছেই ভর্তি। তো বন্ধুরা আজকের এই মাঝদিয়া ভ্রমণের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আজকে একটু পলিটিক্যাল সমস্যা আছে এখানে, যার ফলে আমি এই মাঝদিয়ার বেশ কিছু জায়গা দেখাতে পারলাম না। বেশ কিছু জায়গা বলতে স্কুল কলেজ হসপিটালগুলো সরাসরি আমি দেখাতে পারলাম না, কিন্তু যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর শেষ করব এই আম বাগান থেকেই, যেটি মাঝদিয়ার একটা বিশাল ঐতিহ্য বলা যায়, কারণ এখানকার আম বাগান মানে এখানকার আম হচ্ছে পুরো বাংলা জোড়া খ্যাতি। তো এবছর দেখতে পাচ্ছ গাছ পুরো একেবারে বলতে গেলে পুরো ফাঁকাই, যার ফলে পাহারাদারের করাও তেমন একটা নেই। তো ব্যাস এই ভিডিওটাকে এখানেও শেষ করছি। এর পরবর্তীতে তোমরা যে ভিডিওটা দেখবে সেই ভিডিওটাও একেবারে পশ্চিমবঙ্গের মানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি এলাকা, যে এলাকাতে মানে মহারাজা কৃষ্ণচন্দ্র নয় তার বাবার স্মৃতি বিজড়িত বেশ কিছু জিনিস আছে, এবং একটি বলা যায় মাজার আছে যেটাকে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকেই পুজো করে। তো সেই স্থানে আমি ভ্রমণ করব এবং সেই স্থানের দৃশ্য তোমাদেরকে দেখাবো। তো সেই ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, বাই বাই।